স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আলোচনায় এসেছে পুলিশ সংস্কারের ইস্যুটিও। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কেমন পুলিশ চাই শিরোনামে ইতিমধ্যেই কমিশন জনগণের মতামত সংগ্রহ করছে। আমরাও আজ আলোচনা করতে চাই এই বিষয়ে। এ নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের শিক্ষক ডক্টর তহিদুল হক এবং আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম। এছাড়া আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন সাবেক আইজিপি নুরুল হুদা। আমরা শুরুতেই আমাদের অতিথিদের স্বাগত জানাতে চাই আজকের অনুষ্ঠানে। শুরুতে জনাব তহিদুল হক, আপনাকে দিয়েই শুরু করি যে পুলিশ সংস্কার এই প্রয়োজনীয়তা অনেক আগে থেকে অনুভূত হচ্ছিল। 2007 এবং 13 সালে বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগও ছিল। কমিশন তারা খসড়া করেছিল পুলিশ সংস্কারের জন্য, সেই খসড়ার সেভাবে বাস্তবায়ন হয়নি। কিন্তু দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ শাসনের পর বিষয়টা আবার নতুন করে আলোচনায় এসছে। বিশেষ করে গত 1 দশক বা 1.5 দশক সময় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে আসলে পুলিশ বাহিনী জনগণের বন্ধু হওয়ার পরিবর্তে কী ধরনের ভূমিকা পালন করলো। তো আপনার কাছে জানতে চাই কেন পুলিশ বাহিনীর সংস্কার দরকার, যদিও আমরা জানি, তারপর আপনাকে জানতে কেন এবং কোন কোন জায়গায় সংস্কার হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে আমাদের আলোচনা যারা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশিষ্ট আইনজীবী আমার আজকের আলোচনার সম্মানিত সহ আলোচক তাকেও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যথার্থই বলেছেন যে আসলে বাংলাদেশের যে অতীত আমাদের এই সাক্ষ্য দেয় যে পুলিশ সংস্কারের প্রশ্নে বিগত সময়ে গঠিত কমিশন কিংবা কোনো কমিটি যে প্রস্তাবগুলো রেখেছে বা যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। এবং এই প্রেক্ষাপট ধরে যে অবস্থার অতীতে আমরা মুখোমুখি হয়েছি এবং আমাদের মধ্যে অনেকেই ভবিষ্যতেও একই ধরনের সুর খুঁজে পাচ্ছেন, সেটি এরকম যে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে পুলিশ সংস্কার সহ অনেক ইস্যুগুলোতেই আমাদের আলোচনা খুব ফলপ্রসূ হয়, কিন্তু বাংলাদেশ হোঁচট খায় বাস্তবায়ন করতে গিয়ে। এখন এই সূত্র ধরে এবারের জুলাই বিপ্লবের পরে পুলিশ সংস্কারের লক্ষ্যে যে আলোচনাগুলো নাগরিকদের মধ্যে বা জনগণের মধ্যে যে আলোচনাগুলো, এই অর্থে যে কেমন পুলিশ আমরা দেখতে চাই এবং এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি এবং যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য বা সুস্থতা কামনা করছি। এবং এই প্রসঙ্গ ধরেই বলছি যে সেই জায়গাতে পুলিশ কিন্তু বিগত সময়ে নানাভাবে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেছে। তখন আমি যেহেতু সমাজ এবং অপরাধের বিষয়গুলো নিয়ে আমি কাজ করি, এই বিষয়ে আমার পিএইচডি, আমি অসংখ্যবার গণমাধ্যমে বলেছি যে বিজ্ঞাপন দিয়ে বন্ধু হওয়া যায়, কিন্তু পুলিশ এবং জনগণ বিজ্ঞাপন দিয়ে বন্ধু হওয়া যায় কি না সেটি কিন্তু বিবেচনা করা প্রয়োজন। তো আদৌ সেটি যায় কি যায় না তার বাস্তব উদাহরণ তো এখন আমরা আসলে লক্ষ্য করছি। এখন এই প্রসঙ্গ খুবই যুৎসই এবং অত্যাধিক প্রাসঙ্গিক এই অর্থে যে আমরা যে ধরনের পুলিশি ব্যবস্থা বা পুলিশকে যেভাবে আমরা দেখতে চাই, সেখানে আমার ব্যক্তিগত ধারণা হলো যে ঘোষণা দিয়ে আগে থেকে বন্ধু হওয়ার দরকার নাই। জুলাই বিপ্লবে পুলিশ যতটুকু প্রশ্নবিদ্ধ হয়েছে, বিতর্কিত হয়েছে, সেটি কিন্তু তার কর্মের কারণেই বিতর্কিত হয়েছে। এবং ভবিষ্যতে এই কমিশনের যে প্রস্তাবিত যে সুপারিশ কিংবা তারা যে উপদেশগুলো রাখবেন সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি বা জনগণ প্রত্যাশা করে যে পুলিশ কর্মের মাধ্যমেই, তার ভূমিকা পালনের মাধ্যমেই জনগণের আস্থার জায়গাটা তিনি তৈরি করবেন। যে আস্থার যে সংকট আছে সেই সংকটটা কেটে যাবে এবং সেটি কর্মের মাধ্যমেই কেটে যাক এবং সেখানে একটা বন্ধুত্বের একটা বন্ধন তৈরি হোক, একটা মেলবন্ধন তৈরি হোক। এবং এই যে প্রেক্ষাপট, এখন প্রশ্ন হলো যে এই প্রত্যাশাগুলো তো আমরা সবাই চাই, আমরা অতীতেও চেয়েছি। 9/11-এর যে প্রসঙ্গ সেটি নিশ্চয়ই আমাদের সকলেরই মনে আছে, সেই সময় কিন্তু আমরা চেয়েছি। কিন্তু প্রসঙ্গত এবারের এই বিগত সরকারের সময় পুলিশকে অধিকাংশ বিষয়গুলোতে আমরা যেভাবে দেখেছি, বিশেষ করে কয়েকটি বিষয়, একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর অর্থাৎ সরকারের বাইরে যারা বিরোধী মত, বিরোধী দল, তারা যে আলাপ আলোচনাগুলো করেছেন সেই আলাপ আলোচনাগুলোকে নিয়ন্ত্রণ অথবা দমনের প্রশ্নে পুলিশকে আমরা যেভাবে দেখেছি,
আর হচ্ছে নাগরিক প্রসঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকে কিংবা দলগুলোর পক্ষ থেকে যে ধরনের আলোচনাগুলো হয়েছে, যে আলোচনাগুলোকে সরকারের সূত্র ধরে পুলিশ সহ্য করতে পারেনি বা তাদের ভাষায় কোড আনকোড অপ্রাসঙ্গিক মনে হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে পুলিশকে আমরা যেভাবে দেখেছি তার প্রেক্ষাপটে এদেশের একজন নাগরিক হিসাবে আমাদের সরল প্রত্যাশা কিংবা সেই প্রত্যাশার কার্যকারণিক ব্যাখ্যায়নের যত সূত্রায়ন কিংবা পদ্ধতি থাকুক না কেন, আমরা এই পুলিশের মধ্যে একটা কার্যকর অর্থে একটা সংস্কার চাই এবং সংস্কারের মধ্য দিয়ে কয়েকটি বিষয় থাকা প্রয়োজন। যদিও সেটি বাস্তবায়ন হবে কি হবে না সেটি নিয়ে এখনো নানা ধরনের সংশয় রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে, যে আমরা সেদিকে পরে শুনছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছে এবার আসতে চাই। সেটা হচ্ছে যে পুলিশ সংস্কারের যত আলোচনা হয়েছে, শুরুতেই অনেকেই এই বিষয়টি বলেছেন এবং যে পুলিশ যে আইন দ্বারা পরিচালিত হয়, পুলিশ অ্যাক্ট 1861 সালের আইন, অত্যন্ত পুরাতন একটি আইন। এই আইনের সংস্কার দরকার। কমিশন কাজ করবে 3 মাস, তারা 3 মাস সুপারিশ করবে 3 মাসের ভিতরে, তারপর সরকার যতদিন সময় নেয় এই সংস্কার পরিচালনার জন্য। তো এই আইনগুলো সংস্কার হতে হবে। এছাড়া পুলিশ যেসব আইনে কাজ করে, সাক্ষ্য আইন, পুলিশ রেগুলেশন, মানে পিআরবি, ফৌজদারি কার্যবিধি, সিআরপি, সবগুলোই কিছু না কিছু সংশোধনের প্রয়োজন আছে, এরকমটি অনেকেই বলেন। আপনার কাছে জানতে চাই যে এই এত আইন কি করে সংশোধন করা সম্ভব হবে, বা আসলে এগুলো কি সংশোধন করলে হবে না পুনর্লিখন করতে হবে? জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। প্রথমেই বলবো যে আমাদের এখন প্রধান কাজটা কি হওয়া উচিত। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের প্রধান কাজটা হওয়া উচিত জন আস্থাটা পুলিশের ওপর ফিরিয়ে আনা। সো এটা ফিরিয়ে আনার জন্য যা যা সংশোধন করতে হবে সেটা আমাদের করতে হবেই, এবং সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা অক্ষর সংশোধন করতে হবে প্রত্যেকটা আইনের তা নয়, বাট ব্রডলি আমাদের ধরেন বর্তমান যে আইনি অবকাঠামোটা আছে যেটা পুলিশ বাহিনীকে রেগুলেট করে, সেটার মাদার অ্যাক্টটা তো যেটা আপনি বললেন যে পুলিশ অ্যাক্ট 1861, যেটা ব্রিটিশ আমলে করা একটা আইন। এরপরে 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তারপরে 2024 সালে এখন গণ অভ্যুত্থান হয়েছে, কোনোটার সাথেই এটা কনসিস্টেন্ট না। এটা গেল প্রথম। আর এই আইনের অনেকগুলো ঘাটতি আছে এবং অনেকগুলো ঘাটতি অ্যাড্রেস করে কিন্তু 2007 সালে যে একটা খসড়া তৈরি করা হলো অধ্যাদেশের, মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, সেখানে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করা কিন্তু অলরেডি হয়ে গেছিল। অ্যান্ড আপনার মনে থাকবে যে ওই খসড়াটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশন হয়েছিল, যেটা আমার সহবক্তাও বললেন যে কনসালটেশন কিন্তু আমাদের দেশে হয়, চমৎকার কনসালটেশন হয়, এক্সটেন্সিভ হয়। আই রিকল যে উপজেলা, জেলা, ডিভিশন প্রত্যেকটা জায়গায় প্রিন্ট করে করে খসড়া পৌঁছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে কি হলো, এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশনের পরে একটা খসড়াটা মোটামুটি ফাইনাল করা হলো এবং মিনিস্ট্রির কাছে দিয়ে দেওয়া হলো। তারপর থেকে আজ পর্যন্ত সেই খসড়ার খবর আমরা আর পাইনি। সো এখন যে সংস্কার কমিশনটা গঠন করেছে, মেবি তাদের একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে প্রথমত সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সাথে বসে তাদেরকে শোনা, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা খসড়া অর্ডিন্যান্স হয়ে আছে, এখান থেকে কিন্তু অনেক কিছু নেবার আছে এবং তার মধ্যে যদি সুনির্দিষ্ট করে বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় অভিযোগটা কি, পুলিশ বাহিনীর এগেনস্টে দলীয়করণ করা হয়েছে গত 15 বছর ধরে, রাজনীতি মানে পলিটিক্যাল হস্তক্ষেপ করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে, বাতিলের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হস্তক্ষেপ করা হয়েছে। সো এটাকে আমরা সেপারেট করতে হবে এবং এটা করার জন্য অর্ডিন্যান্সেও ছিল, আমার যতটুকু মনে পড়ে, আমার সহবক্তাও জানবেন যে একটা কমিশন গঠন করার কথা বলা হয়েছিল, একটা স্বাধীন কমিশন, ন্যাশনাল পুলিশ কমিশন ইফ আই এম নট মিস্টেকেন, যার দায়িত্বটাই হবে পরিচালনা করা পুরো পুলিশ বাহিনীটাকে। আরেকটা কমিশন করার কথা হয়েছিল, কমিশনের মতো একটা স্বাধীন কমিশন, এরকম একটা স্বাধীন কমিশন হবে এবং এই স্বাধীন কমিশনের বেশ কয়েকটা দায়িত্ব হচ্ছে এই সেপারেট করার জন্য পুলিশকে নির্বাহী বিভাগ থেকে, এবং তার মধ্যে একটা হচ্ছে যে পুলিশ চিফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা একটা বড় ধরনের অবদান রাখবে। তারা মনে হয় 3 জন শর্ট লিস্ট করে দেবে সরকারকে, ওই 3 জনের মধ্যে থেকেই পুলিশ চিফ বা আইজিপি নিয়োগ করতে হবে, এটা ছিল তাদের একটা ক্ষমতা। তারপরে আরও ছিল যে রেকমেন্ডেশনস এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কারণ দলীয়করণের কারণে যেটা হয়েছে
যে প্রফেশনালিজম কমে গেছে, ইন্টারনাল যে একটা অভ্যন্তরীণ শৃঙ্খলা ছিল পুলিশ বাহিনীর সেটা কমে গেছে। কারণ দেখা যাচ্ছে যে মেধাবী যে অফিসার তারা পদোন্নতি হচ্ছিল পলিটিক্যাল কনসিডারেশনসের জন্য। সো সেখানে এই ন্যাশনাল পুলিশ কমিশন কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে এটা যদি করা হয়। তারপরে আরেকটা ইস্যু যেটা ছিল জবাবদিহিতা, কোনো ধরনের জবাবদিহিতা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি। কারণ সমস্যাটা যেটা দেখা গেছে যে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। সেটাও কি ওই স্বাধীন কমিশনকেই করার কথা বলা? না, আমার যতটুকু মনে পড়ে অধ্যাদেশে এটার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কমপ্লেইন্ট কমিশন, আলাদা আরেকটা কমিশন গঠন করা হবে যেখানে কমপ্লেইন্টস বা অভিযোগ দায়ের করা যাবে কোনো পুলিশের এগেনস্টে। অ্যান্ড এই অভিযোগটা আবার এই ন্যাশনাল কমিশন নিজেও দায়ের করতে পারবে বা যে এগ্রিভড সে নিজেও করতে পারবে, এবং সেই ভিত্তিতে একটা তদন্ত হবে এবং তদন্তর পর ওনারা সুপারিশ করবে যে কি করা যায় কি করা যায় না। সো জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই কমিশনটা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, এবং এটার কথাও কিন্তু আছে। অনেক আইন পরিবর্তন না করেও মানে মূল জায়গাগুলোতে হাত দিলেই সংস্কারের অনেকটা কাজ হবে। অ্যাবসলিউটলি, মানে সবকিছু একেবারে একদিনে ওভারনাইট সব পরিবর্তন করলে এটা অবাস্তব। সো মূল জায়গাগুলো আমরা দেখি যে সমস্যাগুলো কোথায় ছিল সেগুলোকে আগে অ্যাড্রেস করি, মেইন সমস্যাগুলো, তার মধ্যে তো যেগুলো বললাম। ধন্যবাদ রাসলিমা। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আমি ডক্টর তৌহিদুল হকের কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে এখন একটি মানে বিশেষ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, নির্বাচন হবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। রাজনৈতিক সরকারগুলোর কাছেই সবচেয়ে বেশি অভিযোগ যে রাজনৈতিক সরকারগুলো পুলিশকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, পুলিশের মানে যেই ইন্টিগ্রিটি সেটা নষ্ট করার ক্ষেত্রে। তো আবার তো রাজনৈতিক সরকার আসবে, তখন কিভাবে মানে এই রাজনৈতিক সরকার এই পুলিশকে প্রভাবমুক্ত রেখে একটি পেশাদার বাহিনী হিসেবে তাদের অধীনে কাজ করতে পারবে? বিরতির পরে আপনার কাছে এটি জানতে চাইবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এখন প্রকাশে। এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানীর বারিধারা থেকে পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। আমরা যুক্ত হচ্ছি জনাব নুরুল হুদার সাথে। জনাব নুরুল হুদা, আপনার কাছে জানতে চাই যে পুলিশ সংস্কারের ইস্যুটি তো এখন টক অফ দ্য কান্ট্রি সেই অর্থে, এবং রাষ্ট্র সংস্কারের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশ বাহিনীর সংস্কারের ইস্যুটি। তো মোটা দাগে পুলিশ বাহিনীর অভিযোগগুলো আমরা ইতিমধ্যেই আলোচনা করছিলাম যে কি অভিযোগগুলো আছে। আপনার কাছে জানতে চাই, আপনি এই বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, এই বাহিনীর সুনাম, এই বাহিনীর মর্যাদা বিষয়টি নিশ্চয়ই আপনাকেও ভাবায়। তো এই যে সংস্কার, যেটা অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষিত কিন্তু হয়নি, এবার হয়তো হবে, অনেকে আশা করছেন, আপনি সংস্কারের ক্ষেত্রে কোন কোন জায়গায় সংস্কার চান যেটাকে পুলিশ বাহিনী জনবান্ধব করবে? এইসব ব্যাপারে প্রথমে একটা ঐতিহাসিক প্রেক্ষিতটা দেখা দরকার। আমরা 1947 সালে একবার স্বাধীন হয়েছিলাম, একবার 1971 সালে। তো এই দুই স্বাধীনতার আগেই কিন্তু এই দাবি রাজনৈতিক যারা নেতা তাদের কাছ থেকে কিন্তু এই প্রত্যাশা ছিল যে এইটার সংস্কার বা আধুনিক হবে। তার কারণ খেয়াল করবেন, স্বাধীনতা 2 দফার পরে আমরা একটা রিপাবলিক হয়েছিলাম, প্রজাতন্ত্র। তো কনস্টিটিউশনও একটা হলো, কিন্তু এই আইন কানুনগুলো ওই আগের মতোই থেকে গেল। তো তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল কন্টিনিউয়াসলি, সেই 1947 সালের থেকে শুরু করেই। তার আগে তো কলোনিয়াল রুলে ছিল, তখন তো পুলিশ একটা টুল অফ রিপ্রেশন ছিল। কিন্তু প্রজাতান্ত্রিক অবস্থায় যে সমস্ত আইন কানুন, অনুশাসন বা প্রশাসনিক নির্দেশ যেগুলো পরিবর্তনের দরকার সেগুলো হয়নি। অতএব এটা ইন্ডিকেট করে, নির্দেশ করে যে রাজনৈতিক সদিচ্ছার অভাব। তো সবচেয়ে বড় হচ্ছে কোনো কিছুই হবে না যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে। মানে আমরা একটা ভালো পুলিশ ফোর্স করতে চাই, প্রোগ্রেসিভ, বিজ্ঞান মনস্ক, ফরওয়ার্ড লুকিং পুলিশ ফোর্স করতে চাই, তো এইটার অভাব আছে। তো তাহলে কি কাজ করে? একটা প্রথম জিনিস ধরতে হবে আইনটা, 1861 সালের আইন। ওখানে অনেক কিছুই নাই, এবং না থাকাই স্বাভাবিক। যখন এটা হয়েছিল তখন তো এইসব মানবাধিকারের কথা ছিল না, তখন কোনো কনস্টিটিউশনও ছিল না। এই উপমহাদেশে কনস্টিটিউশন
এসছে। তা ওই ব্রিটিশ আমলে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ধরা হয়, সেটা একটা কনস্টিটিউশন, তারপরে অনেক পরে হয়েছে। তো সেই সবের কোনো প্রতিফলন নাই। তাহলে কেন চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না, ওটা একটা বা প্রশাসনে একটা গোষ্ঠী আছে, তারা চায় না, রাজনৈতিক নেতারাও চায় না, সদিচ্ছা নাই। তো ওই আইনের কতগুলো কথা আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। তো ডিটেলস এর ব্যাপার। একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে পারি, ও বলা আছে যে আন্ডার দি জেনারেল কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওইটা বাদ দিতে হবে। এটা পুলিশ এখন সাবালক হয়েছে, তারা অপারেশনাল অটোনমি থাকলে তারা যথেষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আসে। আরো অনেক কিছু মানবাধিকারের কথাবার্তা, সেন্সিটিভিটি, জেন্ডার পুলিশিং, এইসব যেসব অনেক গালভরা কথা আছে, এগুলো ইনসার্ট করা যেতে পারে এইটা। আর এই যে কমপ্লেন্টস কমিশনের কথা, এগুলো ভালো কথা, ঠিকই আছে, বুঝলাম, কিন্তু অলরেডি কমপ্লেন্টস মেকানিজম আছে অনেক, সেগুলো আমরা কাজ করাই না। পুলিশের জবাবদিহির সোর্স বহু জায়গায়, তার উপরস্থ কর্মকর্তার কাছে, কোর্টের কাছে, রাজনীতিবিদদের কাছে। তো আমার মনে হয় পুলিশকে তার জুডিশিয়ারির কাছে তার জবাবদিহিটা থাকতে হবে, সেটা জরুরি। এবং এক্সিস্টিং সিস্টেমেই এটা আছে। এখন আমাদের লোকজন খারাপ হয়ে গেছে, নীতি নৈতিকতা অত্যন্ত নিচু স্তরে চলে গেছে, আর পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে হাল আমলে। সেই জন্যই এই দুর্দশা। তবে ওইটার থেকে বেরোতে হলে এই জিনিসগুলো দরকার। কমপ্লেন্স কমিশন করব, যাদেরই করব, কারা করবে? এ তো আমাদের দেশের লোকরাই করবে, তাহলে কে দেখবে এখানে? তো এই প্রশ্ন হচ্ছে সেইটা। তারা দায়বদ্ধতা জুডিশিয়ারির কাছে থাকবে আমি মনে করি, এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের কাছেও, কিন্তু পুলিশের অপারেশনাল অটোনমি থাকতে হবে। এই যে একটা কথা বলা হয়, একটা অহেতুক, যারা না বুঝে বলে যে পুলিশ স্বাধীন হওয়া, স্বাধীন তো না, তারা অপারেশনাল অটোনমি চায়। যেমন আমি কোন কাজগুলো কিভাবে করব, কোন কেসে চার্জশিট দেবো, কোন কেসে ফাইনাল দেবো, কোথায় কি করব, এই সমস্ত বিষয়ে যে প্রতিদিনের নিত্য যে একটা ইন্টারফিয়ারেন্স, ওইগুলো বন্ধ করতে হবে। তো ওইগুলো বন্ধ হবে তখনই যখন আপনার এই পলিটিক্যাল লিডারশিপ আলোকিত হবে, তাদের এই বোঝবার ক্ষমতা হবে যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ বাহিনী তারা নিরপেক্ষ থাকা উচিত, এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া সেটা হবে না। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন তখনই আসবে, তখন তাদের যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের মধ্যে এই বোধটা আসবে। আর নিয়ম কানুন খুব বেশি প্রয়োজন নাই। অনেক জবাবদিহির বন্দোবস্ত এই বর্তমান সিস্টেমের মধ্যে আছে, সেগুলো কাজ করে না, সেগুলোকে কাজ করাতে হবে। ধন্যবাদ স্যার, আমরা আবারও আসবো আপনার কাছে। জনাব তহিদুল হক, সাবেক আইজিপি নুরুল হুদাও বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছার কথাটি, আর আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে যে প্রশ্নটি করছিলাম বা যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, যে আবারও তো আমরা রাজনৈতিক মানে নির্বাচিত সরকারের প্রত্যাশা করছি, একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সদিচ্ছা আসবে কি করে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে দুই ধরনের বিষয় রয়েছে। একটি হচ্ছে যে রাজনৈতিক দলের সরকারের কাছে আগামী দিনে পুলিশ কেমন থাকবে, সেক্ষেত্রে দুইটা বিষয় হচ্ছে মুদ্রার এপিট ওপিটের মতো, ভয় বা শঙ্কাও যেরকম রয়েছে, আবার আমাদের প্রত্যাশার জায়গাটাও বেশি। সাবেক আইজিপি মহোদয় যথার্থই বলেছেন, সদিচ্ছাটা খুব প্রয়োজন। যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সদিচ্ছা থাকতে হবে যে তারা তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করবেন না। আবার আমরা কিন্তু বিগত সময় এর বিপরীত চিত্রও কিন্তু দেখেছি, যে রাজনৈতিক আনুকূল্য গ্রহণ করলে অনেক কিছুই পাওয়া যায়, ফোকাসে আসা যায়, পদায়ন, পদোন্নতি, এই সমস্ত ব্যাপারগুলোতে কিছু বাড়তি সুবিধার প্রসঙ্গগুলো কিন্তু আছে, চুক্তিভিত্তিক নিয়োগের প্রসঙ্গ আছে। এই ব্যাপারগুলোতে রাজনৈতিক দলের সরকার, আপনি যথার্থই বলেছেন যে একটা সময় রাজনৈতিক দলের সরকারই তো আসবে, এবং তারা এই সংস্কারকে, পুলিশ সংস্কার সহ যে সংস্কারের লক্ষ্যে যে কমিশনগুলো কাজ করছে, সেই কমিশনগুলো যে প্রস্তাবগুলো রাখবেন, সেই প্রস্তাবগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবেন বা তারা সেই প্রস্তাবগুলোকে কিভাবে দেখছেন। এখানে একটা বিষয় আমি আমার একজন নাগরিক হিসাবে আমি আমার মতামত তুলে ধরছি, সেটি হচ্ছে যে আমাদের অধিকাংশ আলোচনাগুলো বিশেষ করে সংস্কারের প্রশ্নে একেবারে রাজধানী কেন্দ্রিক, অথবা খুব বলা যেতে পারে জানাশোনায় এগিয়ে, অথবা একাডেমিক চর্চা করেন, এদের এই আলোচনাগুলোর মধ্যেই কিন্তু আমরা
অনেকটাই, পুরোটা আমি বলছি না, অনেকটাই কিন্তু আমরা সীমিত থাকছি। কিন্তু এই পুলিশের সাথে যেহেতু এমন কোনো ব্যক্তি নাই, নিরাপত্তার প্রশ্নে, নাগরিক নিরাপত্তার প্রশ্নে তো সবাই সম্পৃক্ত, একেবারে তৃণমূলের মানুষ যিনি, প্রান্তিক পর্যায়ের মানুষ যিনি, তিনি কি ভাবছেন পুলিশ সম্পর্কে, তিনি কেমন পুলিশ দেখতে চান, সেই আলোচনাগুলো নিশ্চয়ই কমিশন সেটি শুনবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। এখন প্রশ্ন হলো যে কেউ যদি কোনো একটা জায়গা থেকে ভুল পথে কিছু দূর হেঁটে যায়, ফিরে আসতে কিন্তু দ্বিগুণের বেশি সময় লেগে যায়। এখন ধরুন 1861 সালের আইন থেকে শুরু করে পুলিশ যে আইনগত প্রক্রিয়াগুলো যে অনুসরণ করে সেগুলো অনেক পুরনো। এখন পুলিশের 1861 সালের যে প্রেক্ষাপট, এটা আমাদের কিন্তু নিশ্চয়ই আবার রিকল করা প্রয়োজন। ম্যাডাম বলেছেন যে সেটি ওই প্রেক্ষাপটগত জায়গা থেকে বর্তমান পুলিশকে যদি আমরা বিচার করার চেষ্টা করি, আমরা শুধু একবার না বারবার ভুল বুঝবো। তাহলে প্রসঙ্গ হচ্ছে যে আবার এটাও ঠিক, আমরা পুলিশের কাছে কি চাই। আমরা যদি তাকে অনেক কিছু করার ক্ষেত্রগুলোতে সম্পৃক্ত করে ফেলি, সেটাও কিন্তু তার জন্য একটা বাড়তি চাপ হয়ে যাবে। সেটাই তো আমার আলোচনাগুলো, অর্থাৎ আলোচনাগুলো নাগরিকদের পক্ষ থেকে আলোচনা এই অর্থে বলছি, পুলিশের কাছে প্রত্যাশাগুলো যেরকম খুব নির্দিষ্ট হওয়া প্রয়োজন, এবং এই নির্দিষ্ট ভূমিকাগুলো তিনি পালনের ক্ষেত্রে যে ধরনের বিধিবিধানগত জটিলতা বা প্রক্রিয়ার মধ্যে পুলিশকে পড়তে হয়, সেই জায়গা থেকে তাকে মুক্ত করে স্বাধীনভাবে পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য পালন বা চর্চা করার সুযোগটি উন্মুক্ত রাখতে হবে। ধন্যবাদ তহিদুল হক। ব্যারিস্টার রাশনা ইমাম, সংস্কার জন্য কমিশন হয়েছে অনেকগুলো, পুলিশের সংস্কার তো নিশ্চয়ই শুধু পুলিশ সংস্কার হলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে তা না, রাজনৈতিক সরকারকেও তো একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার মানসিকতা থাকলেই সে হয়তো পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অন্য সংস্কারগুলো নিশ্চয়ই ডিপেন্ডেন্ট পুলিশ সংস্কার সফল হবে কিনা, সেই সাথে ইলেকটোরাল সিস্টেম এবং অন্যান্য আরও যে কমিশনগুলো গঠন হয়েছে নিশ্চয়ই সেগুলোরও ফলাফল আমাদের দেখতে হবে, নয় কি? আপনি কি মনে করেন? জি, অ্যাবসলিউটলি। একটা কথা যেটা আইজিপি মহোদয় বললেন, সাবেক আইজিপি মহোদয়, যে বিচার বিভাগ, যে আমরা তো জবাবদিহিতার কথা বলছি, সো পুলিশের জবাবদিহিতা এনশিওর করার জন্য একটা মেজর ভূমিকা প্লে করবে বিচার বিভাগ। সো বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমাদের তাকাতে হবে। বিচার বিভাগ সংস্কারের জন্য তো একটা কমিশন করা হয়েছে, তারপরে সংবিধান সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, যেখানেও কিন্তু বিচার বিভাগ সংস্কারের জন্য কমিশন করা হয়েছে। বাট আমি বিশেষ করে বলছি যে বিচার বিভাগ এবং সংবিধান সংস্কারের যে কমিশনগুলো করা হয়েছে, এটার অনেকগুলো ব্যাপার কিন্তু ওভারল্যাপ করে। কারণ বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করতে হলে সংবিধানে কিছু পরিবর্তন আনতে হবে, স্পেশালি যে প্রভিশনগুলো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে মিনিস্ট্রি থেকে। সো এই বিচার বিভাগকে পুরোপুরি সেপারেট, পুরোপুরি না হলেও এখন যে পর্যায়ে আছে, বা এখন রাদার গত 15 বছর যে পর্যায়ে ছিল, যে সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছিল বিচার বিভাগকে, সো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিচার বিভাগ যদি বলিষ্ঠ থাকে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের জবাবদিহিতাও বেশ কিছু দূর নিশ্চিত করা যায়। এবং এই কমিশনগুলোর অ্যালাইন করা দরকার কিনা, যেই সুপারিশগুলো আসবে ভবিষ্যতে। অ্যাবসলিউটলি, আমার তো মনে হয় এই কমিশনগুলোর একে অপরের সাথেও বৈঠক করার দরকার, ডিসকাস করার দরকার, কারণ অনেকগুলো সুপারিশ কিন্তু কমন হবে। যেটা আমি বললাম যে সংবিধান সংস্কার কমিশনেও বিচার বিভাগ স্বাধীনতা এনশিওর করার জন্য কিছু ওনারা রেকমেন্ড করবেন। সিমিলারলি বিচার বিভাগের উপরে যে কমিশনটা ফোকাস করছে, তারাও সংবিধানের ওই প্রভিশনগুলো সংশোধনীর জন্য রেকমেন্ড করবেন। তো এনাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন অত্যন্ত প্রয়োজনীয়। ধন্যবাদ রাশনা ইমাম। দর্শক, আমরা দেখছিলাম এখন প্রকাশ, সময় আছে একটা বিরতিতে যাওয়ার, ফিরে আসছে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা আবারও যাচ্ছি সাবেক আইজিপি নুরুল হুদার কাছে। জনাব নুরুল হুদা, আপনার কাছে জানতে চাই যে পুলিশের পক্ষ থেকে খুব কমন একটা কথা সবসময় শোনা যায় যে তাদের ডিউটি অন নেই, তাদের সাপ্তাহিক ছুটিও পর্যাপ্ত নয় বা পাওয়া যায় না, তাদের কর্মপরিবেশ অনুন্নত। এই যে অসংখ্য অভিযোগ আছে এরকম, এগুলোর সমাধান কিভাবে সম্ভব, বা সংস্কারে এই বিষয়গুলো কিভাবে আনা হবে বা আনা উচিত বলে আপনি মনে করেন? সংস্কারে এগুলো সবগুলো আসবে না। একটা জিনিস, বড় জিনিস যেটা বললেন যে সবসময় ডিউটিতে, ওইটা ওই পুলিশ অ্যাক্ট যেটা আছে, ওটার সেকশন 23 যদি আমার ঠিক মনে থাকে,
ওখানে বলা আছে পুলিশ সবসময় ডিউটিতে আছে, তাহলে ওই আইন চেঞ্জ করতে হবে। কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ILO স্ট্যান্ডার্ডে গেলে তো 8 ঘন্টার বেশি ডিউটি করার কথা না, কিন্তু এগুলো ইসেনশিয়াল সার্ভিস। তো এই আইনে যেহেতু আছে 24 ঘন্টা, ওই আইন চেঞ্জ না করলে এটা হবে না। আর কাজের পরিবেশের কথা হচ্ছে যে পুলিশের এক্সপেন্ডিচারটাকে ধরা হয় অনুন্নয়নমূলক। একদিকে বলা হয় যে আইন শৃঙ্খলাই উন্নতির বা অর্থনৈতিক উন্নতির পূর্ব শর্ত, কিন্তু যখন বাজেটারি অ্যারেঞ্জমেন্ট হয় এইটা লার্জলি অনুন্নয়নমূলক এবং রেভিনিউ বাজেট থেকে আসে। তো যে দেশে রেভিনিউ রিসিট কম, সে দেশে রেভিনিউ এক্সপেন্ডিচারও কম হবে, সেই জন্য হয় না এটা। তো এই পুলিশের পরে যে খরচটা সেটাকে উন্নয়ন মনে করতে হবে, ইটস অ্যান ইনভেস্টমেন্ট, তার একটা রিটার্ন আছে আর কি এইটা। আর আরেকটা বড় জিনিস ওই যে বিভিন্ন পর্যায়ে রিক্রুটমেন্ট, ওগুলো ঠিক আছে, কোনো মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার নেই, এগুলো এখন লোকজনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। এই 3 সিস্টেম অফ রিক্রুটমেন্টটাকে 2 ভাবে করা যায় কিনা সেটা একটা বিষয় আছে। তো এগুলো এইসব বিষয়ে কমিশন রেকমেন্ড করতে পারে, কিন্তু তার বেশি কিছু করতে পারবে, এগুলো পরে দেখতে হবে। বড় জিনিস যেটা আমি মনে করি যে পাবলিক সার্ভেন্টদের তাদের বুঝতে হবে যে এই যে প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী বলা হয়, এটা কোনো বায়বীয় ধারণা না, কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু না। এর অর্থ আমি আইন অনুযায়ী কাজ করব, আইনত আমি এসছি, একটা কনস্টিটিউশনাল বডি থ্রু দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এসছি, এবং আমাকে এই দেশে, আমাদের মতো দেশে, আমি নির্বাচিত প্রতিনিধি না হতে পারি, কিন্তু আমি মনোনীত প্রতিনিধি। আই এম অ্যান অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ। অতএব এই অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভের গুরুত্বটা বুঝতে হবে। সে ডোমেস্টিক সার্ভেন্ট না। ডোমেস্টিক সার্ভেন্ট আর পাবলিক সার্ভেন্টের মধ্যে পার্থক্যটা তো আছেই। ডোমেস্টিক সার্ভেন্ট আমাদের দেশে অ্যাটলিস্ট নিয়ম কানুন নাই, আপনি যখন তখন বিদায় করতে পারেন, যা খুশি করতে পারেন, দুর্ব্যবহার করতে পারেন। তো এখানে ওইটা ট্রুলি পাবলিক সার্ভেন্ট হতে হবে। এবং আমি যে জুডিশিয়ারির কাছে রেসপন্সিবল কথা বলেছি, জবাব দিই, তার একটা কারণ আছে। তার কাজ করতে যে তার যদি কোনো রকমের অন্যায়ের শিকার হয় সে, তাহলে তাকে যেন জুডিশিয়ারি প্রোটেকশন দিতে পারে, যেটা পার্শ্ববর্তী দেশে আছে, ভারতে আছে। সেখানে জুডিশিয়ারি স্ট্রং এবং তারা কোনো এক্সিকিউটিভ পুলিশের বলতে যদি অন্যায়ের শিকার হয় তার রিলিফে তারা দেয়। এটা আমাদের এখানে এটা করবার প্রয়োজন আছে। তো এইগুলোই কিন্তু এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন এগুলো বড় মাপের রাজনীতিবিদের দরকার। একেবারে সবটাই না, পুলিশ নেতৃত্ব অনেক সময় তারা গড্ডালিকে প্রবাহের মতো চলে যেতে চেয়েছে, চাইবে না কেন। যখন আপনার পলিটিক্যাল মাস্টার যদি চায় যে এইভাবে চলে, উদাহরণ একটা, যেমন এই যে গোয়েন্দা কার্যক্রম হয়, কনস্টিটিউশনাল পলিটিক্স যারা করে তাদের পিছনে গোয়েন্দা কার্যক্রমের দরকার নাই। গোয়েন্দা কার্যক্রম কেন হয়? যে আপনি রাষ্ট্র আর সরকারের পার্থক্যটা বুঝতে পারেন না। যারা ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই সরকার, তারাই সবকিছু, এবং রাষ্ট্র এবং সরকারের যে একটা পার্থক্য আছে, এবং সরকার যে বৃহত্তর সমাজের একটা অংশ, সেইটা আমাদের দেশের সরকারে যারা থাকে তারা মনে করেন তারাই সমস্ত জ্ঞানের আধার। ইংরেজিতে বললে দি গভর্নমেন্ট ইজ দি রিপোজিটরি অফ অল দ্য উইজডম ইন দি কান্ট্রি। তো তা তো না। সেই জন্যই আমাদের এই দুরবস্থা হয়েছে, এবং নিকট অতীতে পুলিশকে জনগণের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, গণশত্রু করে দেওয়া হয়েছে। তো এখন সেইটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে এই নিয়ম মাফিক তারা যে কাজ করে এইটাই যেতে হবে। আর পুলিশের যে সমস্ত অভিযোগ আছে অনেক পুরনো। ধন্যবাদ স্যার। আমরা আরো একবার আপনার কাছে আসবো, আমাদের সাথেই থাকুন। ব্যারিস্টার রাশনাী ম্যাম, আপনার কাছে আসতে চাই এবার। এই যে এই আইনে যে 54 ধারা, 167 ধারা, এগুলোকে বলবৎ রেখে পুলিশের সংস্কার কিভাবে সম্ভব হবে? এই যে বিনা বিচারে যে বা বিনা অভিযোগে আটক 54 ধারার মতো যে ধারাগুলো, এগুলো রেখে পুলিশের সংস্কার সাংঘর্ষিক হবে কিনা? জি, এখানে আপনি তো আইনের ধারা বললেন, আইনের ধারাগুলোর ডিটেইলস ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা পাই মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে, এবং ওখানেই কিন্তু যাতে অপব্যবহার না হয় আইনের ধারাটার ওই সেফগার্ডসগুলো চলে আসে। সো ইটস নট যে কোনো সেফগার্ড নেই, সেফগার্ড ঠিকই আছে, কিন্তু ওই যে রাজনৈতিক পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছাটা যদি না থাকে, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, সেক্ষেত্রে কিন্তু অপব্যবহারটা করার সুযোগ করে দেয়া হয়।
তো নট নেসেসারিলি যে যা আইনে আছে সবই পরিবর্তন করতে হবে, কিন্তু ওইটার অপব্যবহারটা থামাতে হলে আমাদের এইসব দিকে তাকাতে হবে যে বিচার বিভাগ স্বাধীন কিনা। কারণ প্রচুর জাজমেন্ট আছে যেখানে লিখে দেওয়া মানে যেখানে বলে দেওয়া আছে যে এই ক্ষমতাটাকে কিভাবে এক্সারসাইজ করতে হবে, ওই গাইডলাইন্সটা ফলো করা। ডক্টর তৌহিদ, আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে জনসংখ্যা প্রায় 18 কোটি, এর বিপরীতে পুলিশের সংখ্যা নিশ্চয়ই যথেষ্ট নয়। এত কম সংখ্যক পুলিশ দিয়ে কি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব? পাশাপাশি আমরা প্রায় বিদেশি মুভি টুভিতে দেখি যে, এবং এটা সত্যও বটে, যে একটা মানে পুলিশের একটা মেন্টাল সাপোর্ট দরকার। একটা বড় এনকাউন্টারের পরে তাকে মানে সাইকিয়াট্রিস্টের সাথে বসতে হয়, তাকে নির্দিষ্ট সেশন বসতে হয়। এগুলো তো আমাদের এখানে প্র্যাকটিস নাই। এগুলো তো নিশ্চয়ই পুলিশের সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সংযোজন করতে হবে সংস্কারের মাধ্যমে, নয় কি? ধন্যবাদ আপনাকে। না, সেটাই, আমরা তো মানে অনেক ভালো ভালো বিষয়গুলো ভাবতে আমরা পারি বা সেই সুযোগও আমাদের আছে ভাবার, কিন্তু আমাদের দেশীয় কনটেক্সটও কিন্তু চিন্তা করতে হবে। এবং এখন আমি এই একটি আলোচনায় আপনার প্রশ্নের প্রেক্ষাপটে বলেছি যে আসলে পুলিশের কাছে প্রকৃতভাবে আমরা কি চাই সেটি আগে ঠিক করা। অনেক কিছু চাইলে সেটা পুলিশ কতটা সেই সার্ভিস প্রোভাইড করতে পারবে সেই বাস্তবতাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখুন, পুলিশ সাইকোলজি এই কনসেপ্টগুলো আমরা ইউনিভার্সিটিতে পড়াই, নানাভাবে এগুলো নিয়ে গবেষণা হয় যে একটা লম্বা সময় ধরে কোনো ক্রিমিনালের যে দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা, অপরাধী গ্রেপ্তার করা, এখানে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কখনো কখনো পুলিশকে কাজ করতে হয়। অনেকে ট্রমাটাইজড হয়ে যান, আহত হন, নিহত হওয়ার মতো ঘটনা ঘটে। সেক্ষেত্রে কি সাপোর্ট আছে, তার রিকনসিলিয়েশনের কি সাপোর্ট আছে, হিলিংয়ের কি সুযোগগুলো আছে, ওইভাবে বললে কিন্তু আসলে কিছুই নেই। ওইভাবে যদি প্রফেশনালি যদি আমরা দেখি, কেউ যদি ফিল করেন যে তার সাইকিয়াট্রিক আর সাইকোলজিস্টের সাথে কথা বলা প্রয়োজন, তিনি সেটি বলেন বা তার ঊর্ধ্বতনের সাথে আলাপ করলে তারা তখন ব্যবস্থা করেন। কিন্তু এগুলোকে পুলিশের যে কর্মকাণ্ড বা পুলিশের জন্য যে সেবা, তার মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আপনি একটি প্রশ্ন বলেছিলেন, আমার কাছে মনে হয় এটি যথার্থ, এটি নিয়েও আমি কিছু সংযুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে পুলিশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তাদেরকে যদি আমরা এভাবে দেখি যে বিসিএস দিয়ে যারা আসেন আর পুলিশ ডিপার্টমেন্ট যাদেরকে নিয়োগ দিয়ে থাকেন, হ্যাঁ, এটা কেউ প্রকাশ্যে বলবে না যে এদের মধ্যে কোনো দূরত্ব নাই, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি একটা দূরত্ব আছে। এবং সেই দূরত্বের জায়গাগুলো থাকবেই। পদমর্যাদার দিক থেকে দূরত্ব থাকবে, কর্মের বিন্যাস এবং পরিধির দিক থেকে দূরত্ব থাকবে। কিন্তু এই জায়গাটা চিন্তা করতে হবে, পুরোটা মিলেই কিন্তু একটি টিম। সেই টিমের উপরে যিনি থাকেন তিনি এমন কোনো নন প্রফেশনাল অ্যাটিটিউড আরও স্পষ্ট করে বললে আচরণ করবেন না, বা এমন কোনো প্রক্রিয়ায় বা ভাবে নির্দেশনা দিবেন না যেটি তার নিচের দিকে যারা আছেন তাদের মনোবলটা ভেঙে যায়। ধন্যবাদ। এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা। ধন্যবাদ ডক্টর তৌহিদুল হক। দর্শক, আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি, বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। শুরুতেই যাব সাবেক আইজিপি জনাব নূর হুদার কাছে। স্যার, আপনি এবার মানে সংস্কারের কথা তো আগেও হয়েছে, এবারও হচ্ছে, আপনার প্রত্যাশা কি যে সংস্কার কমিশনের কাছে কি প্রত্যাশা, বা বিশেষ করে সংস্কার যারা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে কি প্রত্যাশা, সেটা একটু এক বাক্যে জানতে চাই। সংস্কার কমিশন তাদের যে কাজ দেওয়া হচ্ছে সেটা যে করবে, তারা কতটুকু কিভাবে করবে বলতে পারবো না। তবে কথা হচ্ছে যে আমার প্রত্যাশা রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে, আমরা যদি একটা সভ্য সমাজ চাই, আইন অনুযায়ী চলতে চাই, তাহলে এই পুলিশ অর্গানকে ঠিক করতে হবে। তবে এটা লম্বা চলার বিষয়, রিফর্ম একটা কন্টিনিউয়াস প্রসেস। আর পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং নিকট অতীতে যেভাবে ব্যবহার করা হয়েছে, এর থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। আমি মনে করি, আমার হয়তো নিরাশাবাদী মনে হতে পারে, যেহেতু সৌরজগৎ থেকে লোক এসে আমাদের কাজ ঠিক করে দেবে না। অনেকে বলে তারা যে আমাদের নাকি টিএনএ খারাপ হয়ে গেছে, তো সেটা যাতে না হয় সেই জন্য রাজনৈতিক কর্তৃপক্ষের এবং সমাজেও আর কি একদিকে বলা হচ্ছে যে আপনি কোনো পুলিশ সিস্টেমই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া কাজ করতে পারে না। তো সেই সমর্থনটা আনতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দের দরকার, এবং পুলিশেরও কাজকর্ম এমন হতে হবে তার উন্নতির জন্য তাকে ডিমান্ড করতে হবে না, সে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যখন সমাজই চাইবে যে আমাদের একটা ভালো পুলিশ ফোর্স চাই। তো এই চাওয়ার মধ্যেই অনেক অভাব আছে আর কি, সেই অভাবটা পূরণ করতে হবে।
ধন্যবাদ স্যার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব তহিদুল হক, আপনার কাছে জানতে চাই যে এই কমিশন তো যেভাবে কাজ করছে তার শুধু সুপারিশ করার কাজ, বাকিটা তো বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন অবধি জনপ্রত্যাশা তৈরি হওয়ার মতো বা আপনার কাছে আপনার আশাবাদী হওয়ার মতো জায়গা আপনি দেখেছেন কিনা? সেটা তো একই রকম যাচ্ছে, হয়তো জনমত চাচ্ছে, এখন অবধি তো ভিন্ন কিছু না, বাট আপনি কেন আশাবাদী হতে চান? ধন্যবাদ আপনাকে। আমি পূর্বের আলোচনার সাথে শুধু একটি লাইন বলতে চাই যে ঊর্ধ্বতনের সাথে নিচের দিকে যারা থাকেন তারা সকলেই যে অপেশাদারিত্বমূলক আচরণ করেন ব্যাপারটি এরকম নয়, তবে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। এরপরে আপনার বর্তমান প্রশ্নে আসি যে এখানে আশাবাদী হওয়া ছাড়া তো বাস্তবায়ন, আমরা তো প্রত্যাশা করি যেটি যে সুপারিশ আসবে সেটি বাস্তবায়ন হবে এবং অন্যান্যবার যে পরিবর্তনের যে প্রেক্ষাপট বা সূচনা রেখা তার থেকে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। সুতরাং একজন নাগরিক হিসাবে এই কারণে তো আমাদের প্রত্যাশার জায়গাটা বেশি থাকে যে বারবার জনগণকে সংস্কারের আশা দেখিয়ে জনগণের সাথে আসলে আর কতবার পলান টুকটুক খেলা হবে, এবার আসলে সেটি বাস্তবায়ন হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনার কাছে জানতে চাই যে আপনার প্রত্যাশা এই কমিশনের কাছে বা অন্তর্বর্তী সরকারের কাছে কেন বেশি, বা যদি বেশি না হয় তাহলে কেন নয়? জি, আমি প্রথমে বলি যে আমার প্রত্যাশাটা পুলিশ বাহিনীর থেকে কি, সেটা হচ্ছে একটা দক্ষ, নিরপেক্ষ, রাজনীতি মুক্ত পুলিশ বাহিনী যেটা সার্ভিস ওরিয়েন্টেড হবে, মানে জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান, মানে রাজনৈতিক কারণে নিপীড়নের একটা হাতিয়ার যাতে না হয়ে যায়। এবং সেটার জন্য আমাদের সংস্কার দরকার। সংস্কার বললে যে ঢালাওভাবে সংস্কার করতে হবে তা না। আর সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে তারা যে সুপারিশগুলো দেবে এগুলো আবারও আমি বলবো এক্সটেন্সিভ কনসালটেশনের পরে। আমার সহবক্তা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে প্রবলেমসগুলো কিন্তু আইডেন্টিফাইড, কিন্তু সলিউশন কোনটা কাজ করবে কোনটা না এ ব্যাপারে কিন্তু এখনো হয়তো কনসেনসাস নেই। সো একটা কনসেনসাস বিল্ড করে একটা সুপারিশ দেখ, এবং এই সুপারিশটার নেক্সট প্রশ্ন আসছে কারা বাস্তবায়ন করবে, এই সরকার নাকি নির্বাচিত সরকার যেটা আসবে। কি জনসমক্ষে তুলে ধরা উচিত বলে মনে করেন? অ্যাবসলিউটলি, জনসমক্ষে তুলে না হলে তো একটা কনসেনসাসই বিল্ড করবে না। আর কনসেনসাস যদি না থাকে তাহলে কি ভিত্তিতে আপনি আগামীতে সরকার নির্বাচিত করবেন? ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।